আহ, এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না। আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব, আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু যুক্তি ফারহানা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে, সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমি কি বলবো, তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না, এইটা তারা প্রত্যাহার করেছে, এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না, এটা তারা সাপোর্টও করে না, এটা এরকম কিন্তু তারা বলছে। আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন, ওইটাও কিন্তু একটা বাস্তবতা। খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ, নারীরা পছন্দ করে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি। অদ্ভুত কাণ্ড, দেখেন 17 বছর, ইটস আ লং টাইম, আমি কোনো নারীকে দেখিনি। দুই হলো, হেফাজত কখন বলল? যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না, এক। দুই হলো, হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে, ইসলামে এই ব্যাপারে কি বলা আছে? একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না? কেউ তো বলেন নাই। সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয়, আমার এনসিপির ভাইরাও ছিলেন, আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও, হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন, হাত পাখা যে, হ্যাঁ, তারাও সম্ভবত ছিলেন, মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে নিয়েছেন কেন জানেন? আমি আপনাকে বলি, একটা লাইন, আমাদের মনে, মগজে, মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়, কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না, ওরা সাব হিউম্যান। তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস, আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক। কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, আমি আপনাকে শুরুতে বলেছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি। ধরুন আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন। সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো, মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি, এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই
যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে, সেই দেশে বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে, ঠিক আছে, 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন? বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা। খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে, আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়, এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে ইভেন ধরেন, আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার কাম হোয়াট মে, আমি কন্টেস্ট করব, দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না, সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই, তারা দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে, মোটা দাগে খালেদ ভাই, মোটা দাগে। হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েরা, ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয় না। বেশা ফারহানা, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মোহাম্মদ ইশরাক আপনার কাছে যেতে চাই। আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী। অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন, এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা, জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন, যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য, যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায়, আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে, এইখান থেকে একটা কথা সেখান থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন। আমি বেশার ফারহানার কাছে আমি এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই, এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে, তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপির দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে। যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি, বাঙালি জাতি, হ্যাঁ, মানে হাজার বছরের বাঙালি জাতি, এই 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 আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা কল্যাণমূলক, আমাদের সময় শেষ হয়ে আসছে, একটু যদি শেষ করেন সময় শেষে। আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না। আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন? বাংলাদেশ তো সবসময় রেটরিক নিয়ে রাজনীতি হয়, মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা কোনটা আসলে জামাতে ইসলামী, কোনটা আসলে বিএনপি। জি বলেন, মাস পিপলের রাজনীতি হয়েছে? হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো, কিন্তু হয় নাই, হওয়ার শুরুটাও হয় নাই। এতে কি হয় জানেন, আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই, এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, জাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, রাইট? অ্যাবসলিউটলি। এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয়, দেশটাও আর আগাতে পারে না। সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস, ব্যাপারটা কি এরকম? আমরা
আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল। গভর্নমেন্টের এক্সটেন্ডেড এরকম না, আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনারা কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন, আমরা যেটা করতে দিতেছেন না। আমরা আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা যে কেউ হচ্ছে ফেসিবাদী হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনি মানে এই কাজটা আমরা করতেছি। খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন, ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন, আমি শিখবো, এগুলি অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, আপনার কাছ থেকে আমরা শিখছি। আচ্ছা, জেলা বিভাগে মত বিনিময়, ওকে ফাইন, জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন? আপনাদের আর্থিক যোগান কিভাবে হইতেছে? হ্যাঁ, প্রশ্ন আসতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের প্রবেশ চেষ্টা চালাচ্ছে। ভাই আটকাই গেছে, একটু পিছন থেকে বলতে হবে, কারণ না সহজ। আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই, সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে। বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডো চড়তেছি। প্রাডো গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডো চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডো আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? যেমন খালেদ ভাই, আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই। মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে? হ্যাঁ, না এইগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসতেছি ভাই। ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে। ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়। আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন বাংলাদেশে 100-1000 খালেদ মহিউদ্দিন আছে। না, আমার 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার প্রাডো, ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ যাদের আছে, তারা কি হাসনাত আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন? আমি এই যে প্রাডোটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডোটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে? কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়োটাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং, রিয়েলি। করোলা এক্স থেকে শুরু করে, যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে নিউজ দেখাই। না, ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ ভাই দেখেন, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। গত পরশুদিন একটা নিউজ হইছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রথিতযশা মিডিয়া বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং নিচে করে কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে,
বিস্তারিত কমেন্টে, এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চোরে, হাসনাতে হচ্ছে একটা এক্সকরোলা আছে, হাসনাত তো ভাই না খাইছিল। এই যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটাতে আমরা আলোচনা করে সময় নষ্ট না করি। কথা হলো যে আপনারা যে সভা সমিতি করতেছেন, আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি, জনমতটা গইরা ওঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে। ওকে, কিন্তু পরের প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা ওঠে না। ওকে, এই ক্লিকবেট জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় ভাই। দেখেন আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? না, আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি। কিছু এমনও তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, মানে এইটাতে এইটা আমি কেন জিজ্ঞেস করছি, আমি বলি তারা কিছু এই বন্ধু, আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল। এই টাকা কোন দিনের জন্য? এই টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে, আমি এই টাকা দিয়ে কি করবো? এই ভিডিওগুলো তো আছে, ওই মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চাই না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, প্রচুর মানুষ আছে যারা এই কাজ। আচ্ছা ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তো আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? একদম সহজ কথা, এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই, এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে, এবার আপনি আমার ব্রেকআপ